বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আজকে আমি তোমাদের নিকট আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ, অর্থাৎ গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। সুপ্রিয় শিক্ষার্থী, এই মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের পূর্বের ক্লাস নিয়েছিলাম আমরা। একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা ছিল পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কে। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আলোচনা করব মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের নিউটনের মহাকর্ষ সূত্র ও কেপলারের সূত্র। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় নিউটনের মহাকর্ষ সূত্র ও কেপলারের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার সঙ্গে ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখে নাও। আশা করি আজকে ক্লাসের পর তোমরা অনেক উপকৃত হবা। তো আসো আমরা আলোচনা করি নিউটনের মহাকর্ষ সূত্র ও কেপলারের সূত্র। তাহলে অ্যাট ফার্স্ট আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই আপেল পড়ার গল্প শুনেছো, তাই না? আপেল পড়ার গল্প। নিউটন একদা কি ছিল, আপেল গাছের তলে বসা ছিল, তখন একটা আপেল কি মাটিতে পড়েছে, তাই না? তখন নিউটন চিন্তা করেছে, কি ব্যাপার, আপেল এবং মাটি, এখানে তো অল্প ফাঁকা জায়গা, আর আপেল এবং ওপরে অনেক ফাঁকা জায়গা, তাহলে আপেলটা অনেক ফাঁকাতে না গিয়ে মাটিতে কেন পড়লো, তাই না? তো তাহলে সে সিদ্ধান্ত কি নিল, তাহলে অবশ্যই পৃথিবী অর্থাৎ মাটি এই আপেলকে তার দিকে টেনে ধরছে, তাই না? তাহলে নিউটন বলছে কি না, শুধু আপেল এবং পৃথিবী না, পৃথিবীর সকল বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা চুম্বকের ক্ষেত্রে দেখেছো, চুম্বকের সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। সেম চার্জে দেখো, দুটি একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ চার্জের ক্ষেত্রে এবং চুম্বকের ক্ষেত্রে দুই ধরনের বল বিদ্যমান, আকর্ষণ বল এবং বিকর্ষণ বল। কিন্তু মহাকর্ষ বলটা কেমন? মহাকর্ষ বল বিকর্ষণধর্মী না, শুধুমাত্র আকর্ষণধর্মী বল। তো সেই সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটা সূত্র প্রতিপাদন করেছে, সেটাকেই বলছি আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র, তাই না? তো দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র কি বলছে। নিউটন বলছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে, এই যে বস্তুকণা একে অপরকে নিজের দিকে কি করে, আকর্ষণ করে। তাহলে আকর্ষণ কি? আকর্ষণ একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এই যে বস্তুকণা দুটির ভর তাদের গুণফলের সমানুপাতিক এবং এদের যে মাঝখানে দূরত্ব আছে সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং বলটি বস্তুদ্বয়ের কি হয়, সংযোজন সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটাই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। তো বিষয়টাকে যদি আমরা চিত্র সাহায্যে দেখতে চাই, তাহলে দেখো এখানে একটা বস্তু আছে, ধরি m1 ভরের বস্তু, আর এই যে এখানে একটা বস্তু আছে, তুমি ধরো m2 ভরের বস্তু। দুই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি ধরি d, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরলাম d, তাহলে কি হবে, এই যে m1 m2 ভরের বস্তুটাকে আকর্ষণ করবে, আবার m2 m1 ভরের বস্তুটাকে আকর্ষণ করবে, রাইট? তাহলে m1 m2 ভরের বস্তুটাকে আকর্ষণ করছে তার নিজের দিকে, আবার সেম m2 m1 ভরের বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করছে, ঠিক আছে? আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ বল, আমরা আকর্ষণ বলকে F দ্বারা প্রকাশ করি। এই আকর্ষণ বলটা কত তা কিন্তু বিজ্ঞানী নিউটন তার সূত্র সাহায্যে দেখিয়েছে। তো নিউটন কি বলল, এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি F সমানুপাতিক m1 ইন্টু m2, রাইট? এবং তাদের কি বলছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? মধ্যবর্তী দূরত্ব d, তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছে কি, মধ্যবর্তী দূরত্ব তার বর্গ 1/d², অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বলটা কি করে, বস্তুদ্বয়ের সংযোজন সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে সরলরেখা দেখতে পাচ্ছি, এই বরাবর কিন্তু বস্তুদ্বয়ে একে অপরকে আকর্ষণ করে। তো আমি যদি এখানে ইকুয়েশন 1 রাখি আর এটা ইকুয়েশন 2 রাখি, তাহলে 1 এবং 2 হতে পাই, দেখো F সমানুপাতিক m1 ইন্টু m2 বাই d²। অতএব F সমান কি হয়, আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক বসে, তাই না? তাহলে এখানে জি লিখছি, ক্যাপিটাল জি m1 ইন্টু
m2/d²। লক্ষ্য রাখো, এই যে সমানুপাতিক ধ্রুবক ক্যাপিটাল জি দিলাম, এই ক্যাপিটাল জি এর স্পেশাল একটা নাম আছে, একে বলা হয় সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। একে আমরা দিলাম মহাকর্ষীয় ধ্রুবক, এই ক্যাপিটাল জি কে বোঝানো হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই ইকুয়েশনটাও অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও, F = G × m1 m2/d²। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কত সেটা বোঝানোর জন্য তোমার দুইটা বস্তুর ভর এবং মাঝখানে দূরত্ব যদি আমাদের জানা থাকে তাহলে আকর্ষণ বলটা বের করতে পারি। আবারও যদি তোমাদের আকর্ষণ বলটা বলে দেয় এবং দুটা বস্তুর ভর বলে দেয় তাহলে যে ডি অর্থাৎ মাঝখানের দূরত্ব আমরা বের করতে পারি। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে যে জি কে মহাকর্ষীয় ধ্রুবক বলছি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তাহলে আমরা এখানে লিখতে পারি জি সমান কি হবে, fd²/m1 × m2। এই যে সমীকরণটা আমরা জি এর ফর্মুলা পেয়েছি, জি সমান fd²/m1 × m2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক তো অবশ্যই একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে এর আমরা মাত্রাটা দেখি। তাহলে দেখো, আমরা এই জি মহাকর্ষীয় ধ্রুবক, তার মাত্রাটা দেখি। মাত্রা দেখো, বলের মাত্রা কি, m(l)t−2 ইন্টু দূরত্বের মাত্রা l, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই ভরের মাত্রা কি m, দুইটা ভর আছে তাহলে m²। তাহলে আমাদের উপরে হচ্ছে l এবং l² অর্থাৎ l³ আর কি হচ্ছে t−2। লক্ষ্য রাখো, m² যদি উপরে যায় তাহলে m−2 আর m+1 তাহলে হবে m−1। দেখো, এই যে এটা পেলাম আমরা মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। এখন দেখো, মহাকর্ষ ধ্রুবক জি এর এককটা নিয়ে কথা বলি। একক দেখো, বলে একক কি নিউটন, দূরত্বের একক মিটার², ডিভাইডেড বাই ভরে একক কি কেজি, তাহলে কেজি²। তাহলে আমাদের হচ্ছে নিউটন মিটার²/কেজি²। ঠিক আছে, এটা হলো আমাদের মহাকর্ষ ধ্রুবক জি এর একক, নিউটন মিটার²/কেজি²। এখন লক্ষ্য রাখো, জি তো আমরা আগেই বললাম জি তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে এর মান হচ্ছে ধ্রুবক। এই জি এর মান আসে জি সমান 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার²/কেজি²। তো লক্ষ্য রাখো, তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, মহাকর্ষ ধ্রুবক জি সমান 6.673 × 10⁻11 নিউটন মিটার²/কেজি² বলতে কি বুঝো? অর্থাৎ এই কথাটির অর্থ কি দাঁড়ায়? দেখো, তুমি মনে করো এখানে একটা বস্তু আছে, এর ভর হচ্ছে 1 কেজি, এখানে একটা বস্তু আছে এর ভর হচ্ছে 1 কেজি, আর এদের মাঝখানের দূরত্ব হচ্ছে আমাদের 1 মিটার। তাহলে কি হয়, এই বস্তু দুটি কি পরস্পরকে আকর্ষণ করবে না? অবশ্যই আকর্ষণ করবে, এবং একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে। যত বলে আকর্ষণ করবে সেটাই তারই মান হচ্ছে এত নিউটন। অর্থাৎ আমরা যদি বলি মহাকর্ষ ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার²/কেজি², কথাটির অর্থ হলো 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্ব যদি থাকে তাহলে তারা পরস্পরকে 6.673 × 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে। আমি আবারও বলছি, 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্ব থাকলে তারা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। এটাই হচ্ছে আমাদের জি এর তাৎপর্য। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তো আমাদের সমস্যাটি দেখো, যে একটি মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে এর উপর মাধ্যাকর্ষণ বল 0। পৃথিবীর ভর দেয়া আছে, চাঁদের ভর দেয়া আছে, পৃথিবী এবং চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই তোমরা এখন আমার ভিডিওটি পোজ করো, পোজ করে তোমরা খাতা কলম নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। তো দেখো,
কি বলেছে, একটি মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। আমরা যদি চিত্র আকারে দিই তাহলে ধরো এটা হলো পৃথিবী, এই যে পৃথিবী, আর এই যে এটা ধরি আমরা চাঁদ, এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। তো একটা মহাশূন্য যান কি হচ্ছে, পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে এর উপর মাধ্যাকর্ষণ বল শূন্য। এই যে স্যাটেলাইটটা যাচ্ছে, এই মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে বলছে এমন একটা অবস্থান বের করো। আমরা মনে করি এই যে এটা স্যাটেলাইট, এই মহাশূন্য যান এমন একটা অবস্থান বের করো পৃথিবী থেকে, সেখানে তার উপর মাধ্যাকর্ষণ বল শূন্য। তো আমরা একটু ধরে নিতে পারি পৃথিবীর কেন্দ্র থেকে আমরা ধরি যে আর দূরত্বে, এই দূরত্বটা ধরি, এই মহাশূন্য যানের দূরত্ব হচ্ছে আর। আমরা মনে করি যে আর দূরত্বে তার উপর মাধ্যাকর্ষণ বল শূন্য। আমাদের আর কি দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে। এই যে পৃথিবীর ভর দিয়ে আমরা এম ই 6 × 10⁻24 কেজি। আর কি দেওয়া আছে, চাঁদের ভর দেওয়া আছে এম দিয়ে আমরা এম সমান 7.2 × 10⁻22 কেজি। আর কি পৃথিবী এবং চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে পৃথিবীর কেন্দ্র আর এই যে চাঁদের কেন্দ্র, এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এর মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া আছে কত, সেটা হচ্ছে 3.8 × 10⁸ মিটার দেওয়া আছে। তাহলে আমরা এমন একটি অবস্থান, অর্থাৎ আর দূরত্বটা আমাদের মেন কোশ্চিন হচ্ছে আমাদের পৃথিবী থেকে কত দূরত্ব বের করতে হবে, আর দূরত্বটা বের করতে হবে। সেই দূরত্বে মাধ্যাকর্ষণ বল হবে শূন্য, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তো লক্ষ্য রাখো, আমরা যে এখানে মহাশূন্য যান আছে, এই যে মহাশূন্য যান, এই মহাশূন্য যানের ভরকে আমরা শুধুমাত্র স্মল এম দিই। এই স্মল এমটা হচ্ছে মহাশূন্য যানের ভর। তাহলে আমরা পৃথিবীর ভর পেয়েছি, চাঁদের ভর পেয়েছি, মহাশূন্য যানের ভর পেয়েছি। তাহলে আমরা প্রথমে বের করি পৃথিবী এবং চাঁদের পৃথিবী এবং এই মহাশূন্য যান তাদের মধ্যে আকর্ষণ বলটা কত। তো লক্ষ্য রাখো, অ্যান্সার করছি আমরা পৃথিবী ও মহাশূন্য যানের মধ্যে আকর্ষণ বল ধরি আমরা F1 সমান আমাদের সূত্র কি, G × M1 × M2/d², অর্থাৎ বস্তু দুটির ভর। এখানে কোন বস্তু, পৃথিবী আর মহাশূন্য যান। পৃথিবীর ভর কি আমাদের ME, মহাশূন্য যানের ভর কি দিছি স্মল m বাই r²। আরটা কি, এই যে দূরত্ব, তাদের দূরত্ব হচ্ছে r, সেটা হচ্ছে r²। এখন দেখো, এখন আমরা হিসাব করব চাঁদ এবং মহাশূন্য যানের মধ্যে আকর্ষণ বলটা কত। তাহলে চাঁদ ও মহাশূন্য যানের মধ্যে আকর্ষণ বল, একে আমরা F2 বলি, সমান G × বস্তু দুটির ভর, তাই না? তাহলে চাঁদের ভর আর মহাশূন্য যানের ভর, চাঁদের ভর কি দিয়েছি আমরা mm, কিন্তু মহাশূন্য যানের ভর কি স্মল m বাই r²। আরটা কি, তাদের দূরত্ব। লক্ষ্য রাখো, টোটাল দূরত্ব কত, এই যে এটা 3.8 × 10⁸। আর এই যে পৃথিবী থেকে এই মহাশূন্য যানের দূরত্ব আর, তাহলে আমাদের এই দূরত্বটুকু কত হচ্ছে, এই দূরত্বটুকু হচ্ছে আমাদের 3.8 × 10⁸ - r। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের চাঁদ এবং মহাশূন্য যানের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 3.8 × 10⁸ - r তার উপর হোল স্কোয়ার। এখন উত্তর দেখো, যে প্রশ্নটা ছিল আমাদের এমন একটা অবস্থান বের করতে হবে যেখানে তাদের মধ্যে মাধ্যাকর্ষণ বলটা হচ্ছে শূন্য, অর্থাৎ আমরা আর এম এন বের করব। অর্থাৎ এই অবস্থানে তাদের মধ্যে উভয়, অর্থাৎ পৃথিবী যত বলে আকর্ষণ করবে, চাঁদও ঠিক তত বলেই আকর্ষণ করবে। তাহলে কি হলো, মাধ্যাকর্ষণ বল শূন্য হলো না? হ্যাঁ, শূন্য হলো, কারণ বিপরীত দিক থেকে তারা আকর্ষণ করছে। তাহলে আমাদের শর্ত কি দাঁড়ায়, তোমরা দেখো। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, এখানে লিখি শর্ত মতে F1টা কি হবে, F1 সমান F2 হবে, তাই না? F1 যত F2 তত। F1 এর মান G × ME × স্মল m বাই কি হচ্ছে r² সমান F2 এর মানটা দেখো, G × MM × স্মল m বাই কত 3.8 × 10⁸ - r তার উপর স্কোয়ার।
আমাদের কাটে, এই যে জি কাটা স্মল এম কাটা, তাহলে আমাদের হচ্ছে এমই বাই আর স্কোয়ার সমান বাই 3.8 ইন্টু 10⁸ মাইনাস আর তার উপর স্কোয়ার। আমরা ক্যালকুলেশনটাকে বাম পাশে আনি। তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে হবে 3.8 ইন্টু 10⁸ মাইনাস আর, আর নিচে শুধু আর, আমি কি করছি দুটার হোল স্কোয়ার করছি, সমান উপরে থাকছে বাই নিচে থাকছে কি এটা নিচে এম ই। তো দেখো আমি যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে 3.8 ইন্টু 10⁸ মাইনাস আর ভাগ আর সমান কী হবে রুট ওভার বাই এম এর মান দেওয়া আছে আমাদের 7.2 ইন্টু 10⁻22 আর এর মান 6 ইন্টু 10⁻24। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 3.8 ইন্টু 10⁸ মাইনাস আর ডিভাইডেড বাই আর সমান, আমরা ক্যালকুলেটারে দেখি কত আসছে, রুট ওভার 7.2 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻24, তাহলে আমাদের আসছে 0.1। লক্ষ্য রাখো 0.1। তাহলে 3.8 ইন্টু 10⁸ মাইনাস আর সমান 0.1 আর গুণ, তাহলে 3.8 ইন্টু 10⁸ সমান আটটা ওই পার গেলে হয় কত 1.1 আর হয়। তাহলে আমাদের আর সমান হচ্ছে 3.8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.1। তাহলে আমরা রেজাল্ট দেখি, 3.8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.1, তাহলে হচ্ছে 3.42 ইন্টু 10⁸, 3.42 ইন্টু 10⁸ মিটার। তো লক্ষ্য রাখো এই যে আর এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমরা এখন অ্যান্সার আমাদের হয়ে গেছে। আমরা এখন বলতে পারি যে 3.42 ইন্টু 10⁸ মিটার দূরে সেখানে মহাশূন্য যানের উপর মধ্যাকর্ষণজনিত বল 0। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং কেপলারের সূত্র। তো না এখন আমরা আলোচনা করি কেপলারের সূত্র। তো বিজ্ঞানী কেপলার কি, আমরা জানি যে আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী যেমন গ্রহ, বিভিন্ন গ্রহগুলোর সূর্যের চারিদিকে ঘুরে। তো সূর্যের চারিদিকে গ্রহগুলো কিভাবে ঘুরে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে বিজ্ঞানী কেপলার। এই জন্যে একে বলা হয় গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। তো এই গ্রহের গতি সম্পর্কিত কেপলার 3টি সূত্র প্রদান করেছে, যাকে বলি প্রথম সূত্র, যেটাকে নাম হচ্ছে আমাদের কক্ষপথের সূত্র। দ্বিতীয় সূত্র সেটাকে নাম বলি আমরা ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্র তাকে বলা হয় আবর্তনকালের সূত্র। তো না আমরা এখন গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র প্রথম সূত্র আলোচনা করি। প্রথম সূত্রকে কি বললাম, যে ক্ষেত্রফলের সূত্র, তাই না? তো আমাদের গ্রহের গতি সম্পর্কিত কেপলারের প্রথম সূত্র হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে প্রতিটি গ্রহ সূর্যকে এখানে হবে প্রধান ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। তো এখানে আমাদের দুইটা কথা, একটা হচ্ছে দেখো প্রধান ফোকাস, আর একটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। তো লক্ষ্য রাখো
তোমরা কিন্তু বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে জানো, উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে এখনো পড়োনি। তোমরা সেকেন্ড ইয়ারে গণিতে উপবৃত্ত সম্পর্কে ডিটেলস জানতে পারবা। তো বৃত্তাকার কক্ষপথ কেমন দেখো, এই যে বৃত্তাকার কক্ষপথ, যেমন কি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। আর এখানে কি বলেছে যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে উপবৃত্তাকার কক্ষপথ কেমন, এই যে দেখো এইটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। যেমন বৃত্তের কেন্দ্র এই যে এটা, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে দেখো, উপবৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। তো একটা উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, লক্ষ্য রাখো দুইটা ফোকাস। একটা হচ্ছে কেন্দ্রের বামে, এই যে এখানে একটা ফোকাস, আর ধরি এই যে এখানে একটা ফোকাস, দুইটা ফোকাস থাকে একটা উপবৃত্তের কিন্তু। তো এই ফোকাসের নাম দিই আমরা F1, এই ফোকাসের নাম দিই F2। এখন এই গ্রহগুলো কি হবে, এই চারিপাশে ঘুরবে। ধরি এটা হচ্ছে একটা গ্রহ, এটা গ্রহ, তুমি ধরো এটা পৃথিবী আমাদের একটা গ্রহ। তাহলে পৃথিবীটা কি করে, পৃথিবী প্রতিটি গ্রহ সূর্যকে প্রধান ফোকাসে রেখে, লক্ষ্য রাখো এই যে পৃথিবী গ্রহ, এই যে সূর্যকে কোথায় রাখবে, প্রধান ফোকাস কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি, তাই না? হয় এখানে না হলে এখানে, যে কোনো একটাতে কিন্তু সূর্য অবস্থান করবে। তো আমরা ধরি সূর্যটা আছে এই যে এখানে আছে সূর্য। তাহলে গ্রহটা কি হয়েছে, এই গ্রহ অর্থাৎ পৃথিবীটা এই যে সূর্যকে প্রধান ফোকাসে রেখে এই যে দেখো উপবৃত্তাকার এই কক্ষপথে কিন্তু পরিভ্রমণ করবে। আশা করি প্রধান ফোকাস এবং উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে তোমরা মোটামুটি একটু বুঝে গিয়েছো। তো এটাই হচ্ছে আমাদের গ্রহের গতি সম্পর্কিত কেপলারের প্রথম সূত্র, যাকে বলছি ক্ষেত্রফল কক্ষপথের সূত্র। এখন দেখো আমরা দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলি। দ্বিতীয় সূত্র সেটা কি, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র সূর্যের চারিদিকে আবর্তনশীল গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এখানে লক্ষ্য রাখো, দ্বিতীয় সূত্র বলছে আমাদের সূর্যের চারদিকে আবর্তনশীল গ্রহগুলো, এই যে পৃথিবী ঘুরছে গ্রহ, আবর্তনশীল গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই যে এখানে তোমরা নজর দিবা, সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখানে বিজ্ঞানী কেপলার কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে বলেনি, রাইট? বলছে কি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। লক্ষ্য রাখো, ধরো পৃথিবী কোনো একটা অবস্থানে, এই যে এখানে থেকে পৃথিবী এখানে ছিল, এখান থেকে তার এখানে যেতে টি সময় লেগেছে। তুমি মনে করতে পারো টি সমান 1 মাস। তাহলে ঠিক একই সময়ে যে পৃথিবীটা এখান থেকে এই যে এখানে আসবে, অর্থাৎ এখানেও টি হচ্ছে 1 মাস। লক্ষ্য রাখো, এই টি সময়ে এ থেকে ধরি আমি এ থেকে বিতে এসেছে, তাহলে এই যে এ এবং বি, সূর্য এবং গ্রহের এই যে দেখো, তাহলে আমাদের এ থেকে বিতে গেছে টি সময়ে, সেম টি সময়ে ধরি সি থেকে ডিতে এসেছে। তাহলে কি বলছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় তার ক্ষেত্রফলটা কত বড়, দেখো এই যে এটা তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, তাই না? একে আমরা নাম দিই এ। আবার দেখো ঠিক সেম সময়ে কি হয়েছে, সে সি থেকে ডিতে গেছে, এই যে দেখো সি থেকে ডি পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রফল কোনটা, এই যে এটাও ঠিক হচ্ছে এ। এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল দুইটাই হচ্ছে সমান, অর্থাৎ সমান সময়ে সে কি করবে, সমান দূরত্ব না, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমাদের অনেক অনুধাবনমূলক প্রশ্ন আসে কিন্তু, যে যখন সূর্য থেকে এই গ্রহটা অনেক দূরে থাকে তখন সে কিন্তু আস্তে আস্তে ঘুরে, যখনই সূর্যের কাছাকাছি গ্রহটা আসছে তখন কিন্তু অনেক জোরে ঘোরে, তাই না? দেখো 1 মাসে যদি এ থেকে বিতে যায়, তাহলে 1 মাসে সি থেকে ডিতে, তার মানে অনেক রাস্তা অতিক্রম করেছে না, অনেক রাস্তা
অতিক্রম করছে। অর্থাৎ একটা গ্রহ যে এইভাবে ধীরে ধীরে ঘুরছে, যখনই সূর্যের কাছে আসছে তখন জোরে ঘুরছে। তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান, কারণ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। একটু আগে আমরা দেখছি নিউটনের মহাকর্ষীয় সূত্র যে বলটা, আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব বাড়লে বল কমে, আর দূরত্ব কমলে বল বাড়ে। এই যে এখানে যখন গ্রহগুলো না আসে তখন দূরত্ব অনেক বেশি, আকর্ষণ বলটা কম, তাই ধীরে যায়। এখানে যখন আসে তখন দূরত্ব কম, আকর্ষণ বলটা বেশি, তখন কি হয়, খুব জোরে যায়, তাই না? আশা করি এই দ্বিতীয় সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কেপলারের তৃতীয় সূত্র নিয়ে কথা বলি। তৃতীয় সূত্রকে কি বললাম? আবর্তনকালের সূত্র বলা হয়, তাই না? তৃতীয় সূত্র, সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্র, অর্থাৎ আবর্তনকালের সূত্র বলছি। তাহলে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, লক্ষ্য রাখো এখানে কি আসছে, আবর্তনকালের বর্গ সূর্য থেকে অর্ধপরাক্ষের, এই যে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আমি দেখো লাল দাগ দিয়ে রাখছি দুইটা, আবর্তনকালের বর্গ আর অর্ধপরাক্ষ, এই দুইটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করছি। তো দেখো যে এই যে কিভাবে উপবৃত্তাকার, এই যে কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, একটা গ্রহ আমরা পৃথিবী ধরেছি, এই পৃথিবীটা কি হয়, উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, তাই না? তাহলে আবর্তনকালটা কি, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য যে সময় দরকার তাকে বলা হয় আবর্তনকাল। অর্থাৎ এই গ্রহটা যদি পৃথিবী হয়, তাহলে এই যে সূর্য আমরা কোথায় দিয়েছিলাম, হয় এই পাশে অথবা এই পাশে, অর্থাৎ ফোকাসে। তো আমরা দিই এখানে সূর্য আছে আর এখানে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী যে অবস্থানে আছে এখান থেকে ঘুরে আবার ওই অবস্থানে আসার জন্য যে সময়ের প্রয়োজন তাকে বলা হয় কি, আবর্তনকাল, তাই না? তাই তো আমরা জানি পৃথিবীর আবর্তনকাল হচ্ছে 365 দিন, অর্থাৎ 1 বছর। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু তার আহ্নিক গতি না, তার হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি তো নিজ অক্ষের উপর ঘোরা, তাই না? অর্থাৎ সূর্যের চারিদিকে একবার যে ঘুরে আসে সেটা হচ্ছে বার্ষিক গতি, এবং সেটাই হচ্ছে তার আবর্তনকাল, অর্থাৎ 365 দিন বা 1 বছর। যেমন আমরা ঘড়িতে দেখতে পাই, একটা ঘড়ি সেকেন্ডের কাঁটায় এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে আসে, কতক্ষণ লাগে, 60 সেকেন্ড, তাই না? 1 মিনিট। তাহলে আমরা কি বলবো, সেকেন্ডের কাঁটার আবর্তনকাল হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। সেম পৃথিবীর আবর্তনকাল আছে, সেম অন্যান্য যে বুধ শুক্র গ্রহগুলো আছে প্রত্যেকেরই কিন্তু আবর্তনকাল একটা নির্দিষ্ট আছে। তো এই আবর্তনকালের বর্গ, তো আবর্তনকালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আবর্তনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাই না? আবর্তনকালকে টি বলছি আমরা, টি দ্বারা প্রকাশ করি, তার বর্গ। যাই হোক, সূর্য থেকে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা খুব ভালোভাবে নজর দাও, যদিও তোমরা ম্যাথমেটিক্স সেকেন্ড ইয়ারে তোমরা এসব দ্বিতীয় পত্রে এসব জানতে পারবা, তবু অর্ধপরাক্ষ সম্পর্কে একটু জেনে নাও। লক্ষ্য রাখো, এটা যদি বৃত্ত হয় তাহলে এটা বৃত্তর কেন্দ্র, রাইট? এটা যদি উপবৃত্ত হয় তাহলে এটা উপবৃত্তের কেন্দ্র। লক্ষ্য রাখো, এটা বৃত্তের ব্যাস, অথবা এটা বা এটা, এগুলো হলো বৃত্তের ব্যাস। সেম, এই বৃত্তের কি ব্যাস একই, তাই না? সুতরাং এই রাস্তাটা কি, তার ব্যাসার্ধ, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাস যদি একই হয় তাহলে ব্যাসার্ধও কিন্তু একই, ঠিক আছে? এখন উপবৃত্তে দেখো, উপবৃত্তের এই যে এটা ব্যাস, এই যে এইদিকে ব্যাস, দেখো এটা ব্যাস একটা, আর এইদিকে আর একটা ব্যাস। লক্ষ্য রাখো তো, এই ব্যাসটা দীর্ঘ না আর এই ব্যাসটা কি ক্ষুদ্র না? তাহলে এটা হচ্ছে দীর্ঘতম ব্যাস, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ব্যাস, রাইট? তাহলে এটা যদি দীর্ঘতম ব্যাস হয় তাহলে এই জায়গাটা কি, দীর্ঘতম ব্যাসার্ধ, যাকে বলছি আমরা এ, এটা হচ্ছে আমাদের দীর্ঘতম ব্যাসার্ধ। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের
ক্ষুদ্রতম ব্যাসার্ধ সেটা হচ্ছে বি, রাইট? ঠিক আছে, তো তোমরা এখন নোট ডাউন করে নাও যে উপবৃত্তের দীর্ঘতম ব্যাসার্ধকে অর্ধপরাক্ষ বলা হয়। অবশ্যই তোমরা এটা লিখে নাও, উপবৃত্তের দীর্ঘতম ব্যাসার্ধকে অর্ধপরাক্ষ বলা হয়। তুমি আবার দেখো, এই যে উপবৃত্ত দেখতে পাচ্ছি, উপবৃত্তের এটা দীর্ঘতম ব্যাস, এটা ক্ষুদ্রতম ব্যাস, ঠিক আছে? এটা যদি দীর্ঘতম ব্যাস হয় তাহলে এ নাম দিয়েছি, এটা কি দীর্ঘতম ব্যাসার্ধ। এই দীর্ঘতম ব্যাসার্ধের অর্থাৎ উপবৃত্তের দীর্ঘতম ব্যাসার্ধের তার অর্ধপরাক্ষ বলা হয়। এটাই হচ্ছে অর্ধপরাক্ষকে কি বললাম? এ বললাম। তাহলে এবার তুমি সূত্রতে চলে আসো, যে সূত্রতে বলছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ। আবর্তনকালটা কি? টি, তার উপর স্কোয়ার বর্গ। সূর্য থেকে অর্ধপরাক্ষ কি? এ না? অনেক সময় অর্ধপরাক্ষ একে আর বলা হয়, আরকে বলা হয় তখন গড় ব্যাসার্ধ। একই কথা, এ এবং আর একই কথা। অর্ধপরাক্ষ এ বা গড় ব্যাসার্ধ আর সেম কথা। তো তার কি বলছে? অর্ধপরাক্ষ অর্থাৎ এর ঘনফলের সমানুপাতিক, তাহলে সমানুপাতিক এ কিউব, অথবা তুমি দিতে পারো যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, একই কথা। অর্ধপরাক্ষ বা হচ্ছে গড় ব্যাসার্ধ। তাহলে আবর্তনকালের বর্গ তার অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। লক্ষ্য রাখো, তাহলে টি স্কোয়ার সমান কি হয় এখানে? ধ্রুব গুণিত এ কিউব। তাহলে টি স্কোয়ার বাই এ কিউব সমান কি? ধ্রুব। ঠিক আছে, সেম ওখানেও টি স্কোয়ার সমান ধ্রুব গুণিত আর কিউব। তাহলে টি স্কোয়ার বাই আর কিউব সমান কি? ধ্রুব। ঠিক আছে, ধ্রুব। তাহলে আমরা এই ইকুয়েশন বা ইকুয়েশন যাকে হোক না কেন, তাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা পাচ্ছি T1 স্কোয়ার বাই R1 কিউব সমান T2 স্কোয়ার বাই R2 কিউব প্লাস প্লাস চলতে থাকবে, কিন্তু তাই না? চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রহের গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক টার্ম। এটা তোমরা লিখে রাখো, এই সূত্র দিয়ে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। তাহলে দেখো এখানে T1 T2 কি বলেছি? T1 T2 দুইটি গ্রহ বলেছি, একটা পৃথিবী ধরো, একটা মঙ্গল। ঠিক আছে, R1 R2 কি? R1 যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, R2 হচ্ছে তাহলে মঙ্গলের ব্যাসার্ধ। অর্থাৎ এখানে চারটি চলক আছে আমাদের, দুটি যে কোনো তিনটির মান বলে দিবে আর একটির মান কিন্তু বের করতে হবে। তবে সুপ্রিয় শিক্ষার্থী, যদি পৃথিবী থাকে, পৃথিবীর সঙ্গে কোনো গ্রহের যদি সমাধান করতে দেয়, তখন কিন্তু পৃথিবীর যে পর্যায়কাল সেটা বলে দেবে না, সেটা তোমাকে 365 দিন কিন্তু লিখতে হবে। তাহলে আমরা ইকুয়েশন পেলাম T1 স্কোয়ার বাই R1 কিউব সমান T2 স্কোয়ার বাই R2 কিউব। এখন দেখি এই সূত্র দিয়ে একটা গাণিতিক সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করি। তো আমাদের এবারে সমস্যাটি দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে দিনের সংখ্যা বের করো। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীটা যত দূরত্বে আছে সেখানে কি 1 বছরে 365 দিন, তাই তো? যদি সে দূরত্ব গড়, অর্থাৎ দূরত্ব বলতে গড় দূরত্ব বোঝানো হচ্ছে এখানে, গড় দূরত্ব যদি এখনকার চেয়ে অর্ধেক হয় তাহলে কত দিনে 1 বছর হবে? অর্থাৎ কি বের করতে হবে? তার পর্যায়কাল বের করতে হবে, তাই না? তো আমরা মনে করি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ধরি আমরা R1, এখন যেটা আছে R1, যদি দূরত্ব অর্ধেক হয়, এখানে লক্ষ্য রাখো যেটা আছে দূরত্ব, তো দূরত্ব অর্ধেক হয়, তাহলে আমরা এখন লিখব R2 সমান কি? R1 বাই 2, মানে আগের দূরত্ব যা তার অর্ধেক হয়। তাহলে 1 বছরে দিনের সংখ্যা বের করো। এখন যা দিন আছে সেটা কি ধরি আমরা, তাহলে T1 সমান 365 দিন। তাহলে T2 সমান কত? T2 সমান কত? আগে যা দূরত্ব, আবারও দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, এখন যে দূরত্ব আছে ধরো R1, আর অর্ধেক হলে দূরত্ব R2 সমান কি? R1 এর ভাগ 2, আর এখন আছে তার আবর্তনকাল 365 দিন। তাহলে 1 বছরে দিনের সংখ্যা বের করো, তার অর্থাৎ তার আবর্তনকালটা বের করতে হবে, T2টা বের করতে হবে। তো দেখো আমরা একটু আগেই শিখলাম
যে সূত্রটা T1 স্কোয়ার বাই R1 কিউব সমান T2 স্কোয়ার বাই R2 কিউব। ঠিক আছে, তাহলে আমরা যদি কি বের করব, আমরা T2 এর মান বের করব। অতএব একেবারে লিখি আমরা T2 স্কোয়ার সমান T1 স্কোয়ার বাই R1 কিউব ইন্টু R2 কিউব। এখন মানগুলো বসাই আমরা, বা T2 স্কোয়ার সমান T1 হচ্ছে 365, তার উপর স্কোয়ার, R2 এর মান কত R1 বাই 2, আর নিচে R1 কিউব, R1 কত R1 কিউব, R2 বাই 2 R2 কিউব আছে বাই R1 কিউব একসঙ্গে আমরা লিখতে পারি। দেখো একে আমরা